এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন সুদেষ্ণা ঘোষের লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, বৃষ্টি মাখা রাত্রি। গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয় এবং অন্যান্য চরিত্রে প্রদীপ্তা আর সুমিতেন্দ্র। আজকে আড্ডাটা হচ্ছে না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই পরের গল্পে আড্ডা একদম পাক্কা। ও আর গল্পটা শুরু হওয়ার আগে অসংখ্য ধন্যবাদ তালদিঘি ফ্যান ক্লাব মেম্বার্সদের। একজন রিসেন্ট জয়েন করেছেন মোহাম্মদ ওয়াসিম খান, তাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ব্রাদার। আর বাকিরাও আছেন সারা এডেন, শেখ শামসুদ্দিন, নমনীতা সি, সৈকত ভূঁইয়া, সোনিয়া ডি দত্ত, ASR রয় আর অনন্যা গাঙ্গুলি। আ বিগ থ্যাংক ইউ টু এভরিওয়ান। তাহলে দেরি না করে গল্পটা শুরু করছি। কলেজ পাশ দিয়েই চাকরিটা জুটল ঠিকই, কিন্তু মনের মতো জায়গাটা হলো না। মনের মতো না বলতে বাড়ি থেকে প্রায় 8 ঘন্টার দূরত্বে সে স্থান। সেখানকার ধূপগুড়ি গ্রামের একটা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে পেলাম ইতিহাসের শিক্ষকতার চাকরিটা। সরকারি চাকরির লোভ কেই বা ছাড়তে পারে। তাই এই গ্রামে এসে মোটামুটি বাসযোগ্য একটা ভাড়া বাড়ি নিয়ে দিব্যি চাকরি করতে লাগলাম। বাড়ি শনিবার গিয়ে আবার রবিবার রাতে ফিরতাম, তবে মাঝে মধ্যে যাওয়া হতো না। সময়টা বর্ষার, তার উপর এই গ্রামে এসে থেকে বৃষ্টি যেন আর পিছু ছাড়ছে না। থেকে থেকেই আকাশের মুখ ভার, আর তারপরেই দেখি অঝোরে ঝরতে থাকে বৃষ্টি। এই গাঁয়ে যেন একটু বেশি বৃষ্টি হয়। পথে সব সময় জল কাদা, নদী নালা টইটুম্বর, সব সময় আকাশ মেঘলা। সেদিন আমাদের স্কুলের অঙ্কের মাস্টার রাখাল সরকার তো ব্যঙ্গ করেই বললেন, এই গায়ে বেশি দিন থাকলে আমাদের মতো আপনার গা দিয়েও ভিজে শ্যাওলার স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোবে মশাই। তখন আবার কালীশঙ্কর তান্ত্রিকের কাছে গিয়ে গন্ধ চারিয়ে আসতে হবে। আহা, রাখাল বাবু হচ্ছেটা কি? ওনাকে নিয়ে ঠাট্টা আমি কেন? এ গ্রামের কেউই পছন্দ করবেন না। আর তার উপর উনি সাক্ষাৎ কালীতন্ত্র দীক্ষিত একজন তান্ত্রিক মানুষ। ওনার অসীম শক্তি। এসব ইয়ার্কি ঠাট্টা একদম করবেন না। কথাটা শুনে একটু থমকে গেলেন রাখাল বাবু। কাচুমাচু মুখ করে বললেন, আগে স্যার, ভুল হবে না। সেই প্রথম আমার কানে শোনা কালীতন্ত্রে দীক্ষিত কালীশঙ্কর তান্ত্রিকের কথা। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কে এই কালীশঙ্কর তান্ত্রিক? এই ধূপগুড়ির রক্ষাকর্তা উনি। যে কোনো রকম সমস্যার সমাধান আছে তেনার হাতে। আবার অন্যায় করলে কিন্তু তিনি কোষের শাস্তি দেন। ওনার ওষুধ খেয়েই তো আমার বউটার জ্বর ছাড়লো। উনি সাক্ষাৎ ভগবান। শুধু তাই নয়, উনি আবার শ্মশানে টশানেও নাকি কিসব সাধনা করেন বলে শুনেছি। তবে তান্ত্রিক বলতে যেসব জটা জুটোধারী ছাই ভস্য মাখা আমরা তান্ত্রিক বুঝি, উনি অমন নয়। সপাক ছাড়া খাবার মুখেও তোলেন না। আর বড় প্রাণ খোলা মানুষ, অগাধ পাণ্ডিত্য, বেদ, দর্শন শাস্ত্র, গণিত শাস্ত্র সব কিছু কণ্ঠস্থ আগা 5 তলা। বড় কৌতূহল হলো। আমার আবার ছোট থেকেই এসব তান্ত্রিক সাধুদেরকে একটু ভালো লাগতো। কাজেই বললাম, ওনার বাড়ি কোথায়? তা বেশি দূর নয়, ওই স্টেশনের পাশে একটা ফাঁকা মাঠ আছে না,
তার পাশেই দেখবেন একটা গা ঘেঁষে একটা মস্ত আমড়া গাছের তলায় একটা ছোট্ট বাড়ি, মানে ওই কুটির আছে। একাই থাকেন, একটা গরু অবশ্য আছে, তবে বাঁজা মনে হয়। বাড়ির সামনে বেশ সুন্দর বাগান আছে ওনার, দেখলেই চিনতে পারবেন। ওখানে আর ঘর বাড়ি নেই। মানুষের মনের আশা যে এইভাবেও পূরণ হয়, তা এমন অভিজ্ঞতা না হলে জানতে পারতাম না। দিনটা ছিল শনিবার। আধবেলা স্কুল হয়ে ছুটি হলো, তাই একটু আশেপাশে ঘুরে দেখতে বের হয়েছিলাম রাখাল বাবুর সাইকেলটা নিয়ে। আসলে গ্রামে আসা স্তব আমার গ্রাম পরিদর্শন একেবারেই হয়নি, কিন্তু দেখতে দেখতে আকাশের কালো মুখখানা যেন আরো গোমড়া হয়ে এলো। কোত্থেকে এসে জমল একগোছা কালো কালো মেঘ। নিমেষের মধ্যেই শুরু হলো প্রচণ্ড ঝড়, আর তার সাথে করাত করাত শব্দে বজ্রপাত। আমি তখন ফাঁকা মাঠের মধ্যে সাইকেল চালাচ্ছি। কোথায় যাব কিছু বুঝতে না পেরে দূরে দেখতে পেলাম একটা ছোট্ট মাটির কুটির। যা ঝড় উঠেছে তাতে সাইকেল চালানো যায় না, কাজেই ঝড়ের হাত থেকে বাঁচার জন্য সাইকেল থেকে নেমে নিয়ে দৌড় লাগালাম ওই দিকেই। আর তখনই প্রথম দেখা পেলাম কালীশঙ্কর তান্ত্রিকের। প্রায় ঘাড় পর্যন্ত নেমে আসা চুল, তবে জটা নয়। মুখে সাদা লম্বা দাড়ি, কপালে লাল তিলক, পরনে লাল রক্তবর্ণের পোশাক, মুখে একটা প্রাণখোলা হাসি। বয়স 60-এর উপরই হবে, তবে নিরোগ শরীর, তা দেখেই বোঝা যাচ্ছে। এমনকি নিয়মিত ভালো রকমের শরীর চর্চা করার ছাপও তাতে স্পষ্ট। আমাকে সাইকেল নিয়ে ছুটতে দেখে তিনি বললেন, আরে এদিকে আসুন বাবু, এক্ষুনি বৃষ্টি নামবে। আমার কুটিরে খানিক অপেক্ষা করে যান, বৃষ্টি কমলে তারপরে নয় বেরোবেন। সাইকেল নিয়ে গোয়াল ঘরের পাশে রেখে উঠে বসলাম বারান্দায়। মাটির কুটির, তবে পরিচ্ছন্ন, দেওয়ালে নকশা কাটা আলপনা। কালীশঙ্কর তান্ত্রিককে নমস্কার করে বললাম, বাবা, আপনার কথা আমি অনেক শুনেছি। আসলে আমি এসেছি সেই কলকাতা শহর থেকে। এখানকার একটা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজ পেয়েছি। তাপসবাবুর পুরনো বাড়িতে এখন ভাড়ায় আছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি নতুন মাস্টার মশাই? অনেক দিন ধরে ইচ্ছে ছিল আপনার সাথে দেখা করা, কিন্তু বিধাতার কেমন লিখন দেখুন। সেই আপনার ঘরে এসে এখন আপনার সাথে বসে গপ্প করছি। আমার প্রণাম নেবেন ঠাকুর মশাই। এমন সময় করাত করাত করে বিদ্যুৎ চমকানোর পরে মুষলধারে শুরু হলো বৃষ্টি। সে কি বৃষ্টি তা কল্পনা করাও যায় না। তাহলে আপনি মানুষ তৈরি করার কারিগর। তা আপনার মতো শিক্ষকের যখন এই ছোট্ট কুঁড়ে ঘরে পা পড়েছে, তাহলে একটু চা না খাইয়ে তো ছাড়ছি না মশাই। প্রস্তাবটা মন্দ নয়। বাইরে বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে। তার মধ্যে সেই কখন স্কুল থেকে ছুটি হয়ে যাওয়ার পরে সাইকেলটা নিয়ে বেরিয়েছি, তাই প্রস্তাবে রাজি হয়ে গেলাম। কিছু সময় পরে 2 কাপ চা নিয়ে এসে রাখলেন কালীশঙ্কর তান্ত্রিক। এতদিন তান্ত্রিক কাপালিক এদের সম্পর্কে যে ধারণা মনে মনে তৈরি করে নিয়েছিলাম, কালীশঙ্কর তান্ত্রিক ঠিক এর বিপরীত। মনে মনে ভাবলাম, ওসব বইয়ের পাতার লেখার জন্য লেখকরা অতিরিক্ত বেশি বাজিয়ে ফেলে। আদতে সাধু সন্ন্যাসীরা এমন নয়। তবে ছোট বয়সে গঙ্গাসাগর মেলাতে একবার একজন অঘরী সন্ন্যাসীকে দেখেছিলাম। অবশ্য সে ছিল বিরাট লম্বা চওড়া জটাধারী। লাল চোখ দুটো দেখে এতটা ভয় পেয়েছিলাম যে বহুদিন অবধি ওই দৃশ্য আমার মনে ছিল। কালীশঙ্কর ভট্টাচার্য চায়ের সাথে কয়েকটা ময়দার মিষ্টির বিস্কুটও এনে দিলেন।
আমি বেশ তৃপ্তি করেই চায়ে চুমুক দিলাম। আদা আর লবঙ্গ মেশানো তুলসী পাতার চা বেশ ভালো লাগলো, না বলে থাকতে পারলাম না। বাহ, কি অসাধারণ চা! একেবারে শরীর চাঙ্গা হয়ে গেল। হ্যাঁ, মানে এই বৃষ্টিতে সামান্য ভিজলেন তো শরীরের জন্য বিশেষ ভালো নয়, এই ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে আর কি। তাই এই তুলসী মা আমাদের জন্য চারপাশে আছেন। কত রোগের যে প্রধান ওষুধ তুলসী পাতা, কি বলবো। সত্যি চাটা খেয়ে বেশ ভালো লাগছিল। চা খেতে খেতে কথা বলতে বলতে নজরে এলো কালীশঙ্কর ভট্টাচার্যের ঘরটা। ঘরের ভিতরে বেশ বিভিন্ন রকমের পূজার সামগ্রী এবং মা কালীর বেশ কয়েকটা মূর্তি রয়েছে, সাথে ভৈরবের মূর্তি, পুজোর প্রসাদ। আর সবচেয়ে বেশি আমায় যেটা অবাক করল সেটা হলো বেশ কয়েকটা নরমুণ্ড। একটু ভয়ও পেলাম। আমার অবস্থা বুঝতে পেরে কালীশঙ্কর তান্ত্রিক বললেন, আসেন আসেন, ভিতরে আসেন, ভয় পাওয়ার কিছু নেই এতে, এগুলো আমার সাধনার অঙ্গ। বেশ কৌতূহল নিয়েই ঘরের ভিতরে প্রবেশ করলাম। আসলে কোনো সেরকম তান্ত্রিক বা সাধককে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়নি, তবে আমি তাদের কথা গল্পে উপন্যাসে বেশ উপভোগ করতাম। ঘরের ভিতরে প্রবেশ করেই দেখি সেখানে বেদিতে বসানো আছে কালী মূর্তি, আর তার নিচের দিক করে রাখা আছে একটা মূর্তি, তবে সেটা কোন দেবী তা ঠাউর করতে পারলাম না। দেখলাম তার পাশে ধুনো জ্বলছে আর একটা কুলো রাখা দেবীর পাশে, তবে উনি আর অন্য দেবদেবীর মতো সুন্দরী নয়, বরং সাদা থান পরা, সারা মুখে বয়সের ভারে চামড়া কুঁচকে যাওয়া একজন বৃদ্ধা। সাদা সনের মতো চুলগুলো এলোমেলো উঠছে, আর মস্ত একটা কাক তার পায়ের কাছে। সেই বুড়ি হাতে কুলো নিয়ে কিছু একটা বাছাই করছে। মূর্তির মধ্যে বিশেষ কিছু একটা ছিল, যা দেখেই শরীরটা শিউরে উঠল আমার। একটা ভয়ের স্রোত খেলে গেল সারা শিরদাঁড়া জুড়ে। আসলে যে কোনো দেবীর মুখ দেখলে শ্রদ্ধা আসে, ভক্তি আসে, কিন্তু এই প্রথমবার যেন আমার একটা চাপা ভয় অনুভূত হলো। সেই মূর্তির চোখে মুখে একটা বীভৎস কুটিলতা। সে কি স্যার, ভয় পেলেন নাকি? জানেন না কে এই দেবী মূর্তি? না, মানে এমন মূর্তি আগে তো কোথাও দেখিনি। দেখবেন কি করে? এই মূর্তির পুজো তো সকলে করতে পারে না, বিশেষ করে কোনো গৃহস্থ মানুষ তো নয়। এমনকি এই পৃথিবীর বুকে খুব অল্প জায়গাতেই এই মায়ের পুজো হয়। ভয়ঙ্করী দেবী, প্রচণ্ড ক্রোধে ছাড়খাড় হয়ে যায় চারিদিক, নেমে আসে বিপদ, অশান্তি, ঝামেলা, আর তারপর চিরমুক্তি, মৃত্যু। আমার একবার অভিজ্ঞতা হয়েছিল এই নিয়ে। তারপর থেকেই এই মূর্তিটাকে আমি আমার ঘরে প্রতিষ্ঠা করেছি। সেই থেকেই ইনি আমার কাছে নিত্য পূজিতা। আমি একা মানুষ, কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু পাওয়ারও নেই। কিন্তু সাধারণ মানুষ যদি দেবীর পূজা করতে গিয়ে সামান্য ত্রুটি ঘটায়, তাহলে আর রক্ষে নেই। আমার কেমন যেন একটা শিরশিরে ভয় অনুভূত হচ্ছিল। বাইরে তখন করাত করাত করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। তার মধ্যে নরকরটি কালীশঙ্কর তান্ত্রিক আর আমার একা থাকাটা কেমন যেন ভয় তৈরি করছিল মনে। কিন্তু মনের মধ্যে প্রচণ্ড এক কৌতূহল হচ্ছিল দেবীকে নিয়ে। আচ্ছা ঠাকুরমশাই,
আপনার ঠিক কি অভিজ্ঞতা হয়েছিল? শুনবেন? তাহলে শুনুন। বাইরে তখনও প্রচণ্ড বৃষ্টি পড়ছে, অতএব আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তাই গল্পটা শুনলে যদি সময়টা কাটে আর সামান্য কৌতূহল দমিত হয়, তাই বাইরের তক্তপোষে বসে রইলাম। সে অনেক আগের ঘটনা। আমি তখন সদ্য মহাবিদ্যা আয়ত্ত করে এই স্থানে কুটির স্থাপন করেছি। হঠাৎ একদিন এক বৃষ্টিমাখা সন্ধ্যায় একজন এসে আমায় করুণ স্বরে ডাকতে লাগলেন। দরজা খুলতে তিনি শটাং ভূমিষ্ঠ হয়ে আমার দুটো পা ধরে বললেন, আমাকে বাঁচান ঠাকুর মশাই, আমাকে আরে আরে বাঁচান। উঠুন উঠুন, করছেন কি? আমাকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। গম্ভীর পরিস্থিতিতে না পড়লে মানুষ এমন মরিয়া হয়ে ওঠে না। কাজেই তাকে প্রথমে একটু শান্ত করিয়ে বসালাম, এক ঘটি জল দিলাম, তারপর ঘরের ভেতর নিয়ে গিয়ে প্রশ্ন করলাম। বসুন, ঘরে বসুন, আগে শান্ত হয়ে বলুন কি সমস্যা। আমি যতটা পারবো আপনাকে সাহায্য করার চেষ্টা করব, কিন্তু তার আগে সমস্ত কথা আমাকে জানতে হবে তো। আগে আমার নাম নগেন বানুজ্জে, নিবাস পান্ডুয়াকর। কয়েকদিন ধরেই আমার বাড়িতে বড় অদ্ভুত সব জিনিসপত্র শুরু হয়েছে ঠাকুর মশাই। আমি অযথা প্রশ্ন না করে আরও শোনার জন্য চুপ করে রইলাম। কি হয়েছে কে জানে। রাত নামলেই সাদা ধান পরা এক বুড়িকে আমাদের বাড়ির আনাচে কানাচে দেখা যায়। মাঝরাতে হাজার হাজার কাকের শব্দ ভেসে আসে, কান ঝালাপালা হয়ে যায়। একটা বিশ্রী পোড়া গন্ধ নাকে এসে লাগে, যেন বাড়ি নয় শ্মশান। ওই কটু পোড়া গন্ধে ভাতও খেতে পারিনি। তারপর থামলেন কেন, বলুন। এভাবে আর পাচ্ছি না। বাড়িতে দুটো বাচ্চা আছে, গিন্নি আছে। আমার কিছু হলে ওদের কি হবে? বাড়ির সকলের একই অবস্থা। তেমন টাকা পয়সারও সুবিধে নেই। পুজো অর্চনা করে যেটুকু করি আর কি। আমি তাই আপনার কাছে এসেছি, সেই পান্ডুয়াগড় থেকে। আপনার অনেক নাম শুনেছি। এই ধূপগুড়ির মানুষের কাছে স্বয়ং ঈশ্বর আপনি। ভদ্রলোকের বয়স বছর 30, তবে বর্তমানে যেন একটু বেশি ঠেকছে। চওড়া কালো গোফের নিচে ঠোঁট দুটো শুকিয়ে গেছে। বেশ টানা টানা চোখের তলায় ঘুমের অভাবে কালি পড়েছে। মুখটা গোলাটে, তবে কেমন যেন চুপসে আছে। সব মিলিয়ে সাধারণ সুস্থ স্বাভাবিক গৃহস্থের মুখে এক অকস্মাৎ বিপত্তির ছাপ স্পষ্ট। পরনে একটা গেরুয়া ধুতি আর সাদা পাঞ্জাবি, তবে ইদানিং বোধহয় বিশেষ ধোঁয়া কাচা হয়নি। কাঁধে একটা পরিষ্কার গামছা ঝোলানো। নগেন বানুজ্জে সামান্য থেমে তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, আমি আগে সপরিবারে থাকতাম সাঁতরাগাছিতে। সেখানে ভাইয়ে ভাইয়ে শত্রুতা করে আমাদের ভিটে মাটি ছাড়া করলে। চিরকাল সৎ পথে চলেছি, সবাইকে আপন ভেবেছি। তাই হয়তো আজকে নিজের ভাইয়েরা মামলা মোকদ্দমায় জড়িয়ে শেষে ঘর ছাড়া করলে। কি আর করা, বাড়ির খোঁজ করতে করতে হঠাৎ একটা জায়গার খোঁজ পেলাম। ভগবান হয়তো মুখ তুলে চেয়েছিলেন, কারণ অত বড় জমি নামমাত্র দামে পেয়ে গেলাম। আসলে পান্ডুয়াগড়ে আমার
বউয়ের বোনের শ্বশুর বাড়ি। সেখানে বজ্রগোপাল সমাদ্দারের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল আমার ভাইরা ভাই। ভদ্রলোক একেবারে পাততাড়ি গুটিয়ে সে গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন তার ব্যবসা সূত্রে, তাই সস্তায় জায়গাটা ছেড়ে দিলেন। তাতে আমার ভালোই হলো। মাটির ঘর বানানোই ছিল, সেটাই আপাতত মেরামত করে থাকতে শুরু করলাম। বাড়ির সামনে বেশ অনেকখানি জমি ফাঁকা পড়েছিল, সেখানে আমার স্ত্রী এই মূলোটা, বেগুনটা, তারপর কিছু শাক টাক চাষাবাদ করতে লাগলো। দেখতে দেখতে এই পান্ডুয়া ঘরে আমাদের অনেক প্রতিবেশীর সঙ্গে বেশ আত্মীয়তাও তৈরি হয়েছিল। তারাও খুব সাহায্য করতো আমাদের। সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোভাবেই দুই সন্তান স্ত্রী নিয়ে বেশ আরামে বাস করতে লাগলাম। পান্ডুয়াগড় থেকে শহর খুব বেশি দূরে নয়, মাত্র মাইল 5 রাস্তা। কাজেই পুজো আচ্চার কাজে আমার বিশেষ বেগ পেতে হচ্ছিল না। এসব প্রায় মাস 2-3 আগের কথা। এক রাতে সবে খেয়ে দিয়ে বিছানায় নেব, হঠাৎ করে আমার ছেলেটা ঘরের বাইরে থেকে হুড়মুড় করে ছুটে এসে খাটে উঠে হাত পা নাড়িয়ে কি যেন একটা বোঝানোর চেষ্টা করতে লাগলো। আমরা বাকিরা সবাই তখন ঘরের ভেতরেই ছিলাম। সে যেন প্রচন্ড ভয় পেয়েছে, কি একটা যেন বোঝানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কথা বলতে যেন খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। কেবল মুখ দিয়ে একটা শব্দ খালি বেরোচ্ছে, আর খালি বাইরের দিকে আঙুল দেখিয়ে যাচ্ছে। কি দেখেছিল আপনার ছেলে? সে কথা তো জানতে পারিনি, কারণ সেদিন থেকে ওর যে কথা বন্ধ হলো, আর মুখ দিয়ে একটাও শব্দ বেরোলো না ঠাকুর মশাই। এরপর থেকে ওই বুড়িটাকে মাঝে মধ্যেই দেখতে পেতাম। শুধু আমি একা নয়, বাড়ির সবাই। সে রাতের বেলা আমাদের বাড়ির আনাচে কানাচে যেন ঘুরে বেড়াতো, তবে ছায়া থেকে কোনোদিনও আলো আসতো না। আমি পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো পাগলি টাগলির উপদ্রব আছে নাকি। তারা বললে, কই, এমন তো কিছু নেই। এরপর থেকেই শুরু হলো যত উপদ্রব। ছোট মেয়েটা বারবার জ্বরে পড়তে লাগলো। রাতের বেলায় ওই কাকের ডাক, সারা বাড়ি জুড়ে সেই উটকো পোড়া গন্ধ। আমাদের স্বামী স্ত্রীর মধ্যেও বারবার ঠোকাঠুকি লাগতে শুরু করলো। কেউই যেন আর নিজেকে সামলাতে পারে না, খালি অশান্তি আর সমস্যা। ওদিকে টাকা পয়সার টান পড়ল। উল্টো পাল্টা অঘটন যেন একটু বেশি মাত্রায় হতে লাগলো। একদিন আমার গিন্নির পায়ের উপর লোহার বালতি পড়ে সে যে কি অবস্থা। তারপর সেদিন তো আর একটু হলেই একেবারে আঁশপটির ওপরে পড়ে গিয়েছিলাম। কিন্তু এরপর এমন একটা ব্যাপার ঘটল, যেটা শুনলে আপনি হয়তো আমাকে বিশ্বাস করবেন না। আপনি বলুন না দেখি। একদিন বেশ রাতে আমরা সকলে ঘুমিয়ে পড়েছি। আচমকা কিসে একটা যেন ঘুম ভেঙে গেল।
শুধু আমার নয়, সবার। কি সব যেন খাটের উপর সুরসুর করছে, গায়ের উপর উঠে কিলবিল করছে। সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে লম্ফটা জ্বালিয়ে দেখি সবার শরীরের ওপর, খাটের উপর ভর্তি আরশোলা, ঝাঁক ঝাঁক আরশোলা। গা একেবারে গিনগিন করে উঠল। আমার বউটা, মেয়েটা, ছেলেটা ভয়ে একেবারে হাত পা ছুঁড়ে চেঁচামেচি করতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখলাম, আলোটা জ্বালার পরেই সব যেন এক সারি বেঁধে দেয়াল বেয়ে উঠে জানালার একটা ছোট্ট ফুটো দিয়ে বেরিয়ে চলে গেল ঘরের বাইরে। এগুলো কোত্থেকে এলো কে জানে। এমন অদ্ভুত কাণ্ড এত আরশোলা একসাথে জন্মে দেখিনি। যাই হোক, সব কিছু হজম করে আবার পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতে যাবে, তখন একটা জিনিস দেখে আমার বুকের রক্ত যেন একেবারে জল হয়ে গেল। আমার ছেলেটার সারা শরীরে কি যেন সব খুদে খুদে দাগে ভরা। ভালো করে লম্ফটা সামনে নিয়ে দেখি, ওমা, এ তো দাগ নয়, রক্ত জমে জমে কে যেন ওর সারা শরীরটা জুড়ে কিসব যেন মন্তর লিখে গেছে। গোটা শরীরটা তাতে ভরা। তখন বাইরে কান ফাটিয়ে কাকেরা চিল্লাচ্ছে। আমার বহু এসব দেখে আর নিজেকে সামলাতে পারল না, কাঁদতে আরম্ভ করল। আমি অতি কষ্টে সে রাতে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে ঘুমিয়ে পড়তে বললাম। কিন্তু সত্যি বলছি, আমার নিজেরই দু চোখের পাতা এক হলো না। সকালে উঠে দেখি কই, কোথাও কিচ্ছু নেই। ছেলেটার শরীরটাও আবার একেবারে স্বাভাবিক হয়ে গেছে। তারপর আর দেরি না করে আমি আপনার কাছে ছুটে এসেছি। এখন আপনি যদি আমাকে সাহায্য না করেন ঠাকুর মশাই, তাহলে আমায় মরতে হবে। পরিবার সূত্র আমায় মরতে হবে। আমি বুঝতে পারলাম এটা খুব সাধারণ কোনো ঘটনা নয়। এর পেছনে লুকিয়ে রয়েছে সাংঘাতিক কিছু। নগেন বাণুজ্যে ও তার পরিবার কোনো এক অজ্ঞাত কারণে এক মহা বিপদে পড়েছে। হয়তো তাদের সাথে প্রতিহিংসাবশত কেউ কিছু করেছে, বা হয়তো তারা অজান্তে নিজেরাই নিজেদের ওপর কোনো অমঙ্গল ডেকে এনেছে। ঘটনা ভীষণ ভয়ানক, এবং এর ফল যে সাংঘাতিক রকম হতে পারে তা আমি ভালোই আন্দাজ করতে পারছিলাম। কিন্তু ভদ্রলোককে তৎক্ষণাৎ কিছু জানালাম না, কারণ আগে ঘটনাস্থলে নিজে উপস্থিত হয়ে পরীক্ষা পর্যবেক্ষণ করে দেখা দরকার। কাজেই বললাম, বেশ, এখান থেকে পান্ডুয়াগড় খুব বেশি দূর নয়, কাজেই কালকে সকালবেলায় আমি বেরিয়ে পড়ব আপনার বাড়ির উদ্দেশ্যে। আপনি সম্পূর্ণ ঠিকানাটা আমায় বলে যান। নগেনবাবু হাতে চাঁদ পেলেন, আবার আমার পায়ে পড়ে গিয়ে বললেন, আপনি মহান ঠাকুর মশাই, আপনি মহান। আপনি যে আমার এত বড় সাহায্য করবেন আমি ভাবতেই পারিনি। আমি অপেক্ষা করব ঠাকুর মশাই, আমি আপনার জন্য অপেক্ষা করব। আমিও আপনাকে বাকিদের মতোই দেবতা মনে করি। পরের দিন ভোর ভোর গৃহদেবতার পুজো দিয়ে
বেরিয়ে পড়লাম পান্ডুয়াঘরের উদ্দেশ্যে। সাথে বেশ করে চিড়ে কলা মুড়কি বেঁধে নিলাম, কারণ পান্ডুয়াঘর পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে যাবে। কাজেই এতটা পথ খিদে তেষ্টা পাবেই। সাদা থান ধুতি গায়ে জড়িয়ে পুজোর উপকরণগুলো নিয়ে বেরিয়ে পড়লাম পথে। গ্রামের মেঠো পথে খালি পায়ে ধুলো উড়িয়ে এগিয়ে চললাম দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। সময়টা ছিল বর্ষাকাল, তাই রাস্তাঘাট বেশ ভিজে স্যাঁতস্যাঁতে। নদীগুলো যেন পরিপূর্ণ জলে টলটল করছে কানায় কানায়। মেঘের নানান রকমের রঙের পরিবর্তন দেখতে দেখতে দুপুরের মধ্যেই পৌঁছে গেলাম নগেন বাড়ুজ্যের বাড়ি। তবে বাড়িতে পা রাখতেই থমকে দাঁড়ালাম। বাড়ুজ্যে মশাই নিজের অজান্তেই এমন একটা জমি কিনে ফেলেছেন, তার মাসুল ভোগ করতে হবে গোটা পরিবারটাকে। হতভম্বের মতো চেয়ে রইলাম বাড়িটার দিকে। এই স্থান সাধারণ গৃহীর জন্য মোটেই উপযুক্ত বাসস্থান নয়। নগেনবাবু ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছেন। ভয় ভয়ে নগেনবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, এই জায়গাটা আগে কি ছিল? আমি যখন জমিটা কিনেছিলাম তখন এই মাটির ওই কয়েকটা ঘর ছিল, আর তো তেমন কিছু না। ভালো করে মনে করে বলুন তো। এই যা দেখছেন, এই জাম গাছটা, পিছনের একটা আম গাছ, এগুলো তো আর নতুন নয়। না, মানে এমন কিছু ছিল যা এখানে থাকার নয়? ছিল। ওই পেছন দিকে আম গাছটার কাছে কিছু শুকনো ফুল পাতা, পুজো আচ্চার পুরনো সামগ্রী পড়েছিল। হয়তো সমাদদার বাবু কিছু পুজো টুজো করতেন। এখানে কোনো মূর্তি টুর্তি পেয়েছেন? মানে একটু অন্য রকমের কোনো দেবদেবীর? আমার দুই ছেলে মেয়ে ওরা ওই পেছন দিকটায় খেলাধুলা করে। ওদের তো এক ঝুড়ি খেলনা বাটি পুতুল রয়েছে, সেখানে একবার দেখতে পারেন। কি মনে হতে তাদের ঘরে প্রবেশ করার আগেই আমি তার সাথে একবার তাদের বাড়ির পেছন দিকটা ঘুরে দেখতে চাইলাম। নগেন বাড়ুজ্যে আমাকে নিয়ে গেলেন, কিন্তু তেমন বিশেষ কিছুই চোখে পড়ল না। ওই দুটো আম গাছ, আর কিছুই নেই। তাদের বসত ঘরের পিছনে কয়েক কাটা খোলা জমি, তার মধ্যে দুটো আম গাছ, আর বেশিরভাগটাই ঝোপ জঙ্গলে ঢাকা। তবে ফিরতে গিয়ে হঠাৎ করে চোখ পড়ল পেছনের বারান্দাটার দিকে। সেখানে বেশ বড় একটা ঝুড়ি ভরা এই রান্নাবাটি, মাটির পুতুল, লাট্টু, ভেপু, গুলি, এইসব আরও বিচিত্র খেলনাপত্র। কিন্তু কেন জানি না আমার চোখ গেল সেই দিকে। আমি কিছু না বলে এগিয়ে গিয়ে শটান ঝুড়িটাকে উল্টে দিলাম বারান্দার ওপর। নগেন বাড়ুজ্যে চমকে গেলেন, কিন্তু আমার লক্ষ্য তখন একটা জিনিসের ওপর উপস্থিত। স্তূপ করা খেলনার মাঝে মাথা উকি দিয়ে রয়েছে একটা ক্ষুদ্র দেবী মূর্তি, দেবী ধূমাবতীর মূর্তি। ধূমাবতী কে ইনি? আপনি আমার ঘরে যার মূর্তি দেখলেন, উনি স্বয়ং মা ধূমাবতী। ধূম্রকুণ্ড থেকে আবির্ভূতা, তাই নাম ধূমাবতী। দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা, দেবীর বিধবা রূপ। প্রচণ্ড ক্রোধিত হয়ে তার স্বামীকে গিলে ফেলে তিনি বিধবা হন।
এবং সেই রূপই হলেন ধূমাবতীর রূপ। তারপর? আমি সঙ্গে সঙ্গে মূর্তিটা তুলে নিয়ে আমার ঝোলাতে ঢোকালাম। এ মূর্তি নতুন নয়, গায়ে শুকনো মাটি আর তেল সিঁদুর লেগে রয়েছে এখনো। যিনি পূজা পেয়েছিলেন, তারপর কোনো কারণে, তা যাই হোক, বাণুজ্য মশাই আমার পেছনে দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন, কিন্তু সেই মুহূর্তে আমি তাকে কিছু বললাম না। সেদিন রাতে ঘটল এক বড় অদ্ভুত কাণ্ড। খেয়ে দিয়ে শুয়ে আছি, পাশের ঘরে নগেন বাবু তার পরিবার নিয়ে ঘুমোচ্ছে। রাত কত হবে আন্দাজ নেই। আচমকা কিসের এক অজানা তাড়নায় আমার ঘুমটা হট করে ভেঙে গেল। ধর্মর করে উঠে দেখি আমার ঘরের দরজাটা খোলা। সঙ্গে সঙ্গে তেলের বাতিটা জ্বালিয়ে দিলাম। তারপর দেখলাম খোলা দরজাটার সামনে দাঁড়িয়ে রয়েছে নগেন বাবুর ছোট্ট ছেলেটা। পরনে কেবল একটা নেংটি, আর সারা গা হাত পা বুক পেট জুড়ে ছোট ছোট কালশিটে দাগ, সারিবদ্ধ দাগ, এবড়ো খেবড়ো নয়। তার চোখের মনি হারিয়েছে, একেবারে পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে সে। আমি খাট থেকে নামতে গিয়েই দাঁড়িয়ে পড়লাম ছোট্ট ছেলেটার ঠিক পেছনে। দরজা দিয়ে বাইরের অন্ধকার থেকে উকি মারছে একটা কালো বৃদ্ধার ছায়ামূর্তি। তার কেবল চোখগুলো জল জল করছে। ঘরের মধ্যে অনভিপ্রেত কারোর উপস্থিতি টের পেলে মানুষ এমনিতেই ঘাবড়ে ওঠে, আর তার ওপর যদি আবার এমন ভয়ানক মূর্তি হয়, তাহলে কি অবস্থা হবে একজনের ভেবে দেখুন। আচমকা সেই পেছনে দাঁড়ানো মূর্তিটা দুটো কালো হাত দিয়ে বাচ্চাটাকে জাপটে ধরে ধা করে ঘরের বাইরে বেরিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে পিছু নিলাম। আমার থেকে কয়েক হাত দূরে ছেলেটাকে অদ্ভুতভাবে পেঁচিয়ে সেই কালো মূর্তি ছুটছে বারান্দা থেকে নেমে উঠোনে, তারপর বাড়ির পেছন দিকে। পেছনের বড় আম গাছটার কাছে এসেই সেই মূর্তি মিলিয়ে গেল রাতের অন্ধকারে, আর ছোট্ট ছেলেটার অসাড় শরীরটা ধপ করে পড়ল মাটিতে। আমি হুড়মুড় করে গিয়ে তাকে ধরতে যাব, আবার একটা ধাক্কা খেলাম। দেখি ছোট ছেলেটা নিজে থেকেই উঠে পড়ে মাটির ওপর উবু হয়ে বসে হাত দিয়ে গাছের গুঁড়িটার কাছে মাটি খোঁড়ার চেষ্টা করছে। আমি এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলাম, আর আস্তে আস্তে সে আবার নেতিয়ে পড়ল। অবাক দৃষ্টিতে দেখলাম ঠিক যেইখানটাতে ও মাটিটা খুঁড়ছিল, সেইখানে পড়ে রয়েছে 5টা জন্তুর মাথা। একটা গোখরো সাপের, একটা বেজির, একটা শেয়ালের, একটা হনুমানের, আর একটা চাঁড়ালের, মানে চণ্ডালের নরকরটি। সব কটার চোখ মুখের গর্তগুলো মাটি দিয়ে বোঝা। সে কি বিভৎস দৃশ্য! কিন্তু আমার তখন মূল লক্ষ্য হলো ছেলেটার দিকে। এই পঞ্চমুণ্ডির আসন ভারী ভয়ানক জিনিস। এর কাছে এলে সাধারণ মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু এই মাথাগুলোকে এইভাবে তো আর খোলা ফেলে রাখা যাবে না। ছেলেটাকে কাঁধে তুলে এক হাত দিয়ে মাথাগুলো সরাচ্ছি,
হঠাৎ ঠিক আমার উপর থেকে একটা খ্যানখ্যানে গলা ভেসে এলো। তুমি ওদের বিরক্ত কেন করছো? মাথা তুলে দেখি আম গাছের মগ ডাল থেকে হাঁটু মুড়ে উল্টো হয়ে সেই অনেকটা বিদ্যাসাগর মশায়ের লেখা বেতালের মতো ঝুলছে নগেন বাড়ুচ্চের মেয়েটা। মুখে একটা পৈশাচিক হাসি, চোখের মণি দুটো একেবারে সাদা। আমি নিজে ভয়ে আঁতকে উঠলাম, ভয়ে চোখ সরিয়ে নিলাম। আর তখনই দেখলাম মাটিতে রাখা 5টা মুন্ডুর একটাও নেই সেখানে। সঙ্গে সঙ্গে ওপরে তাকিয়ে দেখি গাছের মগডাল ফাঁকা। ছেলেটাকে কোনো মতে কোল পাঁজা করে নিয়ে এসে নগেন বাবুদের ডেকে তাদের হাতে তুলে দিলাম। তারপর একটু গঙ্গা জল নিয়ে 2 ঘর আর বারান্দা জুড়ে ছিটিয়ে দিয়ে সকলকে ভালো করে আজ রাতটা ঘুমোতে বললাম। কিন্তু দুশ্চিন্তায় আমার আর চোখের পাতা এক হয় না। কারণ ছেলেটাকে যখন আমি নগেনদের ঘরে ঢুকিয়েছিলাম তখন দেখেছিলাম নগেনের মেয়েটা নিশ্চিন্তে ওখানেই ঘুমোচ্ছিল। তার কয়েক মুহূর্ত আগেই আমি তাকে আম গাছের ডালটা থেকে ঝুলতে দেখেছিলাম। সকালে ঘুম ভাঙল নগেন ভট্টাচার্যের মারাত্মক চিৎকারে। ঠাকুর মশাই ওঠেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই ওঠেন, ভয়ানক বিপদ হয়ে গেছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই ওঠেন। এমনিতেই রাতে ঘুমোতে বেশ দেরি হয়েছে। ধর্মর করে উঠে বাইরে গিয়ে দেখি নগেন আমার দরজার বাইরে দাঁড়িয়ে, তার মুখ চোখে দারুণ আতঙ্ক। সে আমাকে নিয়ে গেল তাদের ঘরে। তার বউ ছেলে মেয়ে দুটোকে বুকে জড়িয়ে ধরে ঘরের এক কোণে দাঁড়িয়ে রয়েছে, মুখ একেবারে কাচুমাচু। আর তাদের খাটের ওপর মাথার কাছে পড়ে রয়েছে 5টা করোটি। চোখ খুলেই দেখি ঠিক আমার মাথার পাশে দাঁত বার করে পড়ে রয়েছে মানুষের একটা মাথা। মানে খুলি। আমি ধর্মর করে আটকে উঠি। তারপর দেখি আরো কতগুলো ছোট বড় মাথা পড়ে রয়েছে আমার বউ ছেলে মেয়ের মাথার ঠিক পাশে পাশে। কে যেন একেবারে সাজিয়ে সাজিয়ে সেগুলো রেখেছে আমাদের মাথার কাছে। এসব কি হচ্ছে ঠাকুর মশাই? সেদিন একটু বেলা হলে আমি আর বাড়ুজ্জে মশাই বসে আলোচনা করতে লাগলাম। ওদিকে তার মেয়েটার ধুম জ্বর এসেছে। আপনার বোঝা উচিত ছিল নগেনবাবু, এত কম দামে এত বড় জমি কেউ সহজে বিক্রি করে না। ঠিকই বলেছেন ঠাকুর মশাই। আমারও প্রথমে মনে হয়েছিল এত কম টাকায় এত ভালো জমি পাওয়া যায় না, কিন্তু তখন এমন একটা পরিস্থিতি ছিল, কি বলবো, সমস্ত জমি জায়গা হারিয়ে আমি পুরো পথে বসতে চলেছিলাম, তাই আর কি। কিন্তু কি হয়েছে ঠাকুর মশাই, কিছুই তো বুঝতে পারছি না। এই স্থানে গোপনে দেবী ধূমাবতীর সাধনা করতেন ব্রজগোপাল সমাদ্দার। আর শুধু তাই নয়, দেবীর সাধনা করার জন্য ওই পেছন দিকে আম গাছটার তলায় পঞ্চমুণ্ডির আসন তৈরি করেছিলেন। কিন্তু কিছু একটা ত্রুটি ঘটিয়ে ফেলেছিলেন তিনি, কাজেই এই জায়গা অপবিত্র হয়ে ওঠে। তার প্রাণের আশঙ্কাও দেখা দেয় বটে। তাই পরিকি মরিয়ে এই জায়গা পরিত্যাগ করেন তিনি। খুব ভালো করেই উনি বুঝতে পেরেছিলেন যে স্থানে সাধারণ মানুষ বা গৃহস্থদের বসবাসের জন্য মোটেই আর উপযুক্ত নেই। যাওয়ার সময় তিনি স্থানটার
বন্ধনও কাটিয়ে যাননি। তাই পঞ্চমুণ্ডির সাধনাস্থলটি অমনি পড়ে আছে। তাদের অতৃপ্ত আত্মারা মুক্তির আশায় বেরিয়ে যেতে চাইছে, কিন্তু তারা পারছে না। ওই কঙ্কালগুলো কি তবে? আগে মাগো, আর কাল এসেই ওদের খেলনার ছুরিটা উল্টে কি তুলে নিলেন? আসলে আপনার ছেলেমেয়েরা মা ধূমাবতীর মূর্তিটা এই বাড়িরই কোনো এক জায়গা থেকে কুড়িয়ে পেয়েছে খেলতে গিয়ে। তাদের অজ্ঞ হাতে দেবীর অযত্ন হয়েছে। একেতেই এই ক্ষেত্রে দেবীর সাধনায় বাধা পড়েছে। পুজো অসম্পূর্ণ রেখে সাধক আসন ছেড়ে গেছে। এই সমস্ত মহাবিদ্যার পূজা শুরু করে শেষ না করতে পারলে নেমে আসে বিপদ। আর অজান্তে অবহেলায় আপনাদের ভিটের ওপর নেমে এসেছে এই বিপদেরই কালো ছায়া। আপনারা যাকে মাঝে মধ্যে দেখতে পান, তিনি আর কেউ নয়, স্বয়ং দেবী নিজে। আপনার ছেলে মেয়েদের ওপর ভর করেছে ওই বন্দি বিক্ষুব্ধ প্রেত আত্মাদের দল। তারা এখন আর অত সহজে যেতে চাইবে না। বন্দি থাকার প্রতিটা মুহূর্ত তাদের যন্ত্রণাদায়ক। তাদের ক্ষোভ দিনে দিনে বাড়ছে। তারা যাবার আগে একটা না একটা কিছু ক্ষতি করে যেতে চাইবেই। আপনার ভিটেতে পা রেখেই আমি থমকে গিয়েছিলাম। মাটিটা সাধারণের চেয়ে একটু বেশি উষ্ণ ঠেকেছিল আমার। পা রাখার সাথে সাথেই বুঝতে পেরেছিলাম এ স্থান পঞ্চমুণ্ডির আসনে বন্ধন করা। এ স্থানে মহাবিদ্যার গুপ্ত মন্ত্র উচ্চারণ করা হয়েছে। এ স্থান মহাবিদ্যার গুপ্ত মন্ত্র উচ্চারণের দ্বারা শুদ্ধিকরণ করা। কি কি করতে হবে বলুন, আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু কিন্তু এই বিপদ থেকে আমাদের মুক্ত করুন ঠাকুর মশাই। চিন্তা নেই, আজ রাতেই আমি সব ব্যবস্থা করব। সেদিন মধ্যরাতে বাড়ির উঠানের মধ্যেই বসলাম ধূমাবতীর প্রার্থনার জন্য। 8 লক্ষ বার বীজ মন্ত্র উচ্চারণ করে মাকে ডেকে নিয়ে এসে তার উদ্দেশ্যে আমার নিবেদন জানাবো। তবে এই সময়ের মধ্যে ঘটবে নানা অঘটন, স্রেফ আমার মনোযোগ নষ্ট করার জন্যে। সেই প্রেতাত্মাদের ছল। এই সময় সাধক যদি তার মনোসংযোগ নষ্ট করে, তাহলে সাথে সাথে তার মৃত্যু নিশ্চিত। আর এক্ষেত্রে আমার মৃত্যুর পরেই এই পরিবারের একটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আমার গুরু শিখিয়েছিলেন কখনোই যেন বিপদ থেকে পিছিয়ে না আসি। এক বস্ত্রে সারাদিন নির্জলা উপবাস থেকে যজ্ঞকুণ্ড স্থাপন করে মাটিতে ধূমাবতীর যন্ত্র এঁকে তার চারিদিকে রাখলাম সেই 5টা আধপচা মাথা। তারপর আমার চতুর্দিকে ভালো করে বন্ধন করে নিলাম। এই বন্ধনের জন্য বহুবার আমি মৃত্যুর হাত থেকেও আগে বেঁচেছি। এই গাত্রবন্ধন মন্ত্র জপের ফলে কোনো অশুভ শক্তি সেই গণ্ডির ভেতরে সহজে প্রবেশ করতে পারে না। ওম ধূমাবতী এক নাগারে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। ধূমাবতীর যন্ত্রের চারপাশে ধুনো দিলাম। প্রথমে কিছু সময় কোনো সমস্যা হলো না। এরপর শুরু হলো একের পর এক সমস্যা। কোত্থেকে যেন অজস্র কাক মাথার ওপর চিৎকার করে গেল। চিৎকার করে গোল গোল হয়ে ঘুরতে লাগলো। তাদের আওয়াজে কান পাতা দায়। আমার সামনে রাখা ওই 5টা মাথার মুখ চোখের গহ্বর থেকে অসংখ্য আরশোলা কিলবিল করতে করতে যজ্ঞকুণ্ডের জ্বলন্ত শিখার মধ্যে এসে ঝাঁপ দিতে লাগলো। এত এত এসে পড়ছে যেন এরাই আগুনটাকে চাপা দিয়ে নিভিয়ে ফেলবে।
পরিস্থিতি এমন হলো যে একেবারেই মনঃসংযোগ করা দায় হয়ে উঠছে, কিন্তু তবুও মন্ত্রোচ্চারণ থামালাম না। এটাই হলো একটা সাধকের সবচেয়ে কঠিন পরীক্ষা। এই সময় মনঃসংযোগ নষ্ট হলে সমস্ত চেষ্টা বৃথা। এ সমস্ত কিছুই কি কাল্পনিক, শুধুমাত্র আমার মানসিকতাকে ভড়কে দেবার জন্যে, নাকি সত্যিই আমার চোখের সামনে যা দেখছি তা বাস্তব? আমি চোখ বন্ধ করে জোরে জোরে মন্ত্র জপ করতে লাগলাম। একটা সময় আমি অনুভব করলাম আমার চারপাশে শ্মশানের নীরবতা বিরাজ করছে। চোখ খুলে চারপাশে তাকিয়ে দেখলাম ধুধু ফাঁকা কোনো মাঠের মধ্যে আমি একা বসে রয়েছি। আমার চারপাশে দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃত মানুষের হাড়গোড়, শরীরের অংশ, পচা গলা মৃতদেহ। দূর থেকে অন্ধকার ভেদ করে ভেসে আসছে শেয়ালের দলের ডাক। আমার সামনে সেই যন্ত্র থেকে নির্গত হচ্ছে ধোঁয়া। কালো কুণ্ডলি পাকানো সেই ধোঁয়া ধীরে ধীরে চারপাশে ভরে যাচ্ছে। দেবী ধূমাবতী সাক্ষাৎ আমার সামনে অস্তিত্ব রেখেছেন। ধোঁয়ার মধ্যে আবছাভাবে ফুটে এলো মা ধূমাবতীর মূর্তি। কানে একটা নারী কণ্ঠ আসতে আমার গলাটা শুকিয়ে গেল। দুই হাত জড়ো করে নত মস্তকে মায়ের পায়ে মাথা রেখে বললাম, এ বাড়ি থেকে আমি তোকে নিয়ে আমার বাড়িতে প্রতিষ্ঠা করব। এরা ভালো মানুষ, ছোট দুটো বাচ্চা তোকে কষ্ট দিয়েছে জানি, কিন্তু তুই ওদের ছেড়ে দে মারে। আমার কথাটা শোন, তুই ওদের ছেড়ে দে, ছেড়ে দে মা। এরপর ভূত শুদ্ধি, কর শুদ্ধি, আসন শুদ্ধির পর দেবীর যন্ত্রের ওপরে ফুল আর নৈবেদ্য দিয়ে লোহার পাত্রে মদ ঢেলে রাখলাম। হঠাৎ করে সেই ধূম্রকুণ্ড ধীরে ধীরে নিভে গেল। আমার আবার মনে হলো আমি বসে রয়েছি নগেন বাড়ুচ্চের বাড়ির ভিটেতে। মাটিতে হাত দিয়ে বুঝতে পারলাম মাটির সেই অস্বাভাবিক উষ্ণ ভাবটা আর নেই। দুই হাত জোর করে মা ধূমাবতীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সেই সাধনা স্থল থেকে আমি উঠে পড়লাম। তারপর থেকে নগেন বাড়ুজ্যের বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। তার মেয়েটাও আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। তবে আমি পরদিন সেই পঞ্চগড়টি নিয়ে তাদের ওপর থেকে মন্ত্রশক্তির ক্রিয়া নষ্ট করে তাদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসেছিলাম। আর মা ধূমাবতীর সেই মূর্তি সেই তখন থেকেই আমার এই ঘরে পূজিতা। বাইরে বৃষ্টি কমে এসেছে। বিকেল প্রায় গড়িয়ে সন্ধ্যার দিকে রওনা দিয়েছে পৃথিবী। আর সময় নষ্ট করলাম না। কালীশঙ্কর তান্ত্রিককে আমার প্রণাম জানিয়ে উঠে এলাম সাইকেলটা নিয়ে। একটা মন ভালো করা শিরশিরে ভয় টের পেলাম সমস্ত শরীরের মধ্যে দিয়ে। আর একটা শ্রদ্ধা মেশানো ভক্তিতে মাথাটা নত হয়ে আসছে কালীশঙ্কর ভট্টাচার্যের ওপরে।